ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ কতটা অর্থনৈতিক চাপের মুখে আছে, এটি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের রিজার্ভ সব কিছুকে ইম্প্যাক্ট করছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রতিবেদনটি করেছেন আমার সহকর্মী আলামিন রুবেল, তার কাছ থেকে আমরা শুনব। যে চাপটা সৃষ্টি হয়েছে অলরেডি, তেলের দাম ছিল আপনার কত 66 থেকে 70-72-এর মধ্যে ঘোরাফেরা করছিল, এটি আসলে আক্রমণের পর যে আমরা যদি বলি এক সপ্তাহের ব্যবধানে এটি উঠে গেছে $93। তো আর এটা তো হচ্ছে দামের বিষয়, যদি সাপ্লাইটা পাওয়া যায় তখন দাম, আর যদি পাওয়াই না যায় তখন আপনার যে কি বলে আমাদের যে ন্যাশনাল কনজাম্পশন সেটি পূরণ হওয়া যাবে না। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে যদিও সরকার বলছে যে যথেষ্ট আপনার মজুদ আছে, আরও আসছে, কিন্তু রেশনিং কিন্তু চালু হয়েছে। আপনি সব কিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর তার ইম্প্যাক্টটা কি? ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জানছেন যে আমরা চতুর্মুখী চাপে অলরেডি বাংলাদেশ পড়ে গেছে। একদিকে যেমন এই বর্ধিত দামের কারণে রিজার্ভের উপরে চাপ পড়বে, অন্যদিকে মানে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছিল একটা এস্টাবলিশমেন্ট গভর্নমেন্টের আন্ডারে বা এক্সিস্টিং যারা ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য ব্যবসা পরিচালনা করা একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে যাচ্ছে তারা অলরেডি। এর একটা পিছনে কারণ হলো যে ধরেন আপনার একটা কারখানাতে 10% হলো মানে ইউটিলিটি কস্ট, মানে টোটাল যে খরচ হয় তার 10% এই ইউটিলিটি কস্ট বাবদ যায়। তো এটা যে হারে বাড়বে খরচও ওই হারেই বাড়বে, প্রোডাকশন কস্ট। এবং প্রোডাকশন কস্ট আমাদের এখন বর্তমানে যেটা আমরা এই এক্সপোর্ট ওরিয়েন্টেড খাতে যেভাবে হচ্ছে, আমাদের প্রফিট মার্জিন একবারেই কম, 5 to 7% এর ভিতরে প্রফিট মার্জিন। তো এখন আপনি ধরেন প্রোডাকশন কস্ট যদি 5% বেড়ে যায় তখন মানে আপনার প্রফিট মার্জিন একবারেই থাকবে না। এবং এই যে 5% বেড়ে যাওয়া মানে আপনি কম্পিটিশনে আপনি পিছিয়ে যাচ্ছেন। কারণ হলো যে আপনার কম্পিটিটর কারা, এক নম্বর হচ্ছে চায়না, আর এক নম্বর হচ্ছে ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া। এগুলো হলো মানে আপনার মেইন কম্পিটিটর, বিশেষ করে আমাদের আরএনজি পোশাক খাতের। তো অলরেডি আমরা এই ট্যারিফ শুল্কের কারণে আমেরিকান মার্কেটে খুব বেশি যে ভালো করতে পারছি তা নাই, সেখানে কিছুটা আমরা হুজুট খেয়েছি। আবার ওইটা থেকে ফিরে এসে ইউরোপিয়ান মার্কেট আমাদের একটা বড় মার্কেট, সেখানে প্রায় 49% মানে আমাদের রপ্তানির 49% ইউরোপিয়ান মার্কেটে যায়। তো সেখানে যখন আপনি কম্পিটিশনের মুখে পড়ছেন তখন আপনার এই আবার হুজুট খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে অলরেডি। এটা হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরে। অন্যান্য সেক্টরেও যখন আপনি ফুয়েল কস্ট যখন বাড়বে তখন পরিবহন খাতে কস্ট বেড়ে যাবে। পরিবহন কস্ট বেড়ে গেলে তখন আপনার ডোমেস্টিক যেই প্রোডাক্ট মানে ফুড বা অন্যান্য যেই যাই কিছু বলেন না কেন সব কিছুতেই এক ধরনের খরচ বেড়ে যাবে। তখন আপনার যেই চাহিদা ফল করবে, শুধু আমাদের দেশে নাই, গ্লোবালি চাহিদা ফল করবে। গ্লোবালি যখন চাহিদা ফল করবে তখন তো নর্মালি আমাদের রপ্তানি খাতে একবারে একটা চরম হুমকির মুখে পড়বে। এটা হলো এক মানে আমাদের একটা সংকটের মধ্যে পড়ে গেছি। 2 নম্বর হলো আরেকটা বিষয়, আমরা আজকে কয়েকজন গার্মেন্টস মালিক বা অন্যান্য কারখানা মালিকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমাদের দেশে এখনও সরকার গ্যাস বা ইলেকট্রিসিটির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা যদি থাকে মানে তাহলে তারা কিছুটা রিলাইফ পাবে, কিন্তু যদি বাড়ায় তাহলে তাদের জন্য খুবই দুর্বিষহ হয়ে যাবে। এটা হলো যদি দামের কারণে, কিন্তু যদি আপনার সরবরাহ সংকট তৈরি হয় তখন তো আর এক ধরনের মেসাকার তৈরি হয়ে যাবে। কারণ আপনি কারখানাই বন্ধ হয়ে যাবে, কারণ আপনি যখন আপনার ফুল ক্যাপাসিটির 60 বা 70% আপনি ইউজ করতে পারবেন, তার মানে আপনার ওই যে 30 বা 40% যেই আনইউজড ক্যাপাসিটি, এটা আপনার পুরোটাই লস। তো এই যে লস সামাল দিতে গিয়ে অলরেডি 300 থেকে 350 কারখানা অলরেডি বন্ধ হয়ে গেছে। তারা বলছেন যে এই বন্ধ হওয়ার তালিকাটা আরও দীর্ঘ হবে। ইভেন কি মানে যারা বড় বড় ফ্যাক্টরি, যারা 300 মিলিয়ন 400 মিলিয়ন ডলারের এক্সপোর্ট করে, তাদের জন্য এটা মানে এই যে এইগুলো সামাল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। এটা হলো
মানে তাদের মনের অভিব্যক্তি। সরকার অবশ্য ক্লারিফাই করছে যে ফর এক্সাম্পল যে আপনার এলএনজির ক্ষেত্রে এলএনজি যে আপনার 5টা কার্গো বাংলাদেশের যে আপনার কাতারে সেখানে আটকে আছে, যেটা চলে আসার কথা ছিল। তো বিকল্প হিসেবে অনেক বেশি দাম দিয়ে আমরা লাইক $5-7 থেকে যদি আমরা করি যে 4-5 টাইমস দামে সেগুলো এশিয়ান বিভিন্ন অল্টারনেটিভ সোর্স থেকে এলএনজি বলি, এলপিজি বলি এগুলো, বা রিফাইন যদি আমরা পেট্রোলিয়াম বলি, সবই আনতে হচ্ছে, এনে যে আমরা ঠেকার কাজ চালানো যাকে বলি আর কি। তো যুদ্ধ যদি আসলে খুব মোটামুটি ট্রাম্প যেটি এক্সপেক্ট করছিলেন যে ফিউ উইকস মানে 5-6 সপ্তাহের মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই যে আমরা আবার স্বাভাবিক ধারায় ফিরতে পারবো। না, এখানে আপনারা একটা ইনফরমেশন দিয়ে রাখি যে গভর্নমেন্ট ধরেন বর্ধিত দামে এলএনজি বা গ্যাস ইম্পোর্ট করে সেটা তো সাবসিডি দিয়েই মার্কেটে ছাড়তে হবে। সাবসিডি দিলে আপনার যে আমাদের ফিসকাল ইস্যুজ হবে, যেগুলোর জন্য আবার আইএমএফ এর কাছে দৌড়াতে হতে পারে যে নতুন কোনো প্রোগ্রামের জন্য। আর যদি সাবসিডি না দেয় তাহলে প্রাইভেট সেক্টর যে ইমপ্লিকেশন, ইনফ্লেশন, এগুলো আবার খুব বেড়ে যাবে। স্বাভাবিক জীবনই মানে ব্যাহত হবে চরমভাবে। ধরেন আপনি যেই টাকা সাবসিডি দিবেন ওই টাকা তো আপনার রেভিনিউ আসতে হবে, কিন্তু আপনি রেভিনিউ কোথা থেকে আনবেন? আমাদের বর্তমান মানে এনবিআর থেকে যে রেভিনিউটা আসছে সেটা হলো আপনি দেখছেন গত 7% অফ দ্য জিডিপি। না, সেটা তো যাই হোক, মানে আমাদের একটা মানে বাড়ানোর একটা তাগিদ ছিল, কিন্তু এই যে আর্থিক যে রিয়েলিটি, এই বাস্তবতায় তো বাড়ানোর কোনো অপশনও তাদের হাতে নেই। আবার যেটা আসছে সেটাও মানে যে খুব বেশি তাও নাই, মানে গভর্নমেন্টের শুধু তেলের ভর্তুকি দিবেন, আপনার আরও তো কিছু নির্বাচনী কিছু ইশতেহার আছে, বিশেষ করে যে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে অন্যান্য যেই চাহিদাগুলো আছে সেখানেও তো আপনাকে সাবসিডি দিতে হবে। এই সাবসিডি সবগুলো সাবসিডি যদি একসাথে পড়ে তখন তো গভর্নমেন্টের মানে আপনার আর অন্য খাতে কোনো ব্যয় করার আর কোনো অপশন থাকছে না। আপনি ডেভেলপমেন্ট খাত বা অন্যান্য যেই খাত, এই সব মিলিয়ে বাংলাদেশ একটা চতুর্মুখী সংকটে পড়ে গেছে অলরেডি। এই জায়গা থেকে বেরোতে কেউ কোনো অর্থনীতিবিদ বলছে যদি এটা ধরেন আগামী 10 দিনের ভিতরে যদি এই যুদ্ধ শেষ হয়, তারপরও এই জায়গা থেকে বের হইতে 1 বছর সময় লাগবে। আবার কেউ বলছে যদি ধরেন আমাদের এই যুদ্ধটা যদি 1 মাস বা আরেকটু প্রলং করে, তাহলে আমাদের জন্য আরও বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো যেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে তাদের জন্য, সবার জন্যই সংকট, না আমাদের জন্য সংকটটা একটু। কাতারের যে জ্বালানি মন্ত্রী শুক্রবার দিন তিনি বলেছেন যে তেলের দাম যদি এইভাবে যে আপনার মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটি কন্টিনিউ করে, যেখানে কিনা ইরানের মিসাইল পড়ছে সব দেশে, তেলের দাম $150 পর্যন্ত হিট করতে পারেন। এটা যদি হয়ে যায় কিছুদিন থাকে, তাহলে আসলে যে একটা রিসেশন, গ্লোবাল রিসেশনের আশঙ্কা তিনি করেছেন। হ্যাঁ, অবসলিউটলি। এটা ধরেন করোনার সময়ও এটা $90 বা $100 হয়ে গেছিল, কিন্তু সাপ্লাইটা কিছুদিন পরে আবার স্বাভাবিক হয়ে গেছিল বলে আমরা। তখন লকডাউনের এক পর্যায়ে তো আপনার যে ফিউচার্সগুলো নেগেটিভ প্রাইস হয়েছিল, যে কারণ তেলে হাত দেওয়ার কেউ নেই। তারপরে আবার কিন্তু দামও বেড়ে গেছিল, কিন্তু সেটা সামাল দিয়ে গেছে। এই সংকটটা সামাল দিতে মানে আমরা তো এখনো অনিশ্চিত যে আসলে কি হতে যাচ্ছে, মানে যুদ্ধটা কিভাবে কতদিন প্রলং করবে, কতদিন থাকবে, বা এটার সিচুয়েশনটা কোন দিকে যাবে। এই সিচুয়েশনটা পুরোটাই মানে সবার কাছে একটা ধোঁয়াশা, মানে কেউই ডেফিনেটলি বলতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে। এখানেই যে আপনার যেটাকে আমরা বলি যে হেজিং বিটুইন যে আপনার সাপ্লাইটা এনশিওর করা, তার পাশাপাশি খরচটা নিয়ন্ত্রণ করা, যত ভালোভাবে সরকার এগুলো সামলাতে পারবে আসলে আমাদের অর্থনীতির জন্য ততই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।